আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। গত শুক্রবার ৩/৯/২০২১ অনুষ্ঠিত হয়ে গেল জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পরীক্ষাটি। মাই হোম ইউর স্কুল চ্যানেল থেকে আগামী যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে প্রত্যেক পরীক্ষার গণিত অংশের সমাধান পেতে সাথেই থাকবেন আশা করি। যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের জন্য অভিনন্দন রইল, এবং যাদের পরীক্ষা কিছুটা কম ভালো হয়েছে তারা অবশ্যই বেশি বেশি প্রিপারেশন নিয়ে নেক্সট পরীক্ষাগুলো দেবেন। যেহেতু করোনা সংকট এখন কমে যাচ্ছে এবং নিয়োগ পরীক্ষার উপর প্রচণ্ড পরিমাণ চাপ পড়বে সামনে যে সময়গুলো রয়েছে, প্রত্যেক শুক্রবার হয়তো 2টা 3টা 4টা করে পরীক্ষাও থাকতে পারে। স্পেশালি খাদ্য অধিদপ্তরের পরীক্ষা রয়েছে এবং সমাজসেবার পরীক্ষা রয়েছে। একটু দেরিতে হলেও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ একটা বিগ পরীক্ষা রয়েছে। সকল পরীক্ষার নিয়োগ প্রস্তুতি এবং গণিত অংশের প্রস্তুতির জন্য অবশ্যই মাই হোম ইউর স্কুল চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব সবার আগে সঠিক সমাধান দেওয়ার জন্য গণিত অংশের। তো আজকে গত শুক্রবার যে অনুষ্ঠিত হয়ে গেল যে জীবন বীমা উচ্চমান সহকারী পরীক্ষাটি, সেই পরীক্ষার গণিত অংশের সমাধান দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা পরীক্ষাটি দিয়েছেন তাদের জন্য অভিনন্দন রইল আমাদের স্কুলের পক্ষ থেকে, এবং অবশ্যই আপনারা সমাধানটি মিলিয়ে দেখবেন। আমরা চেষ্টা করব দ্রুত অল্প কথায় বেসিক নলেজ দিয়ে সমাধান দেওয়ার। তো চলুন দেখা যাক। তো এখানে প্রথম যে প্রশ্নটা এসেছিল 41 নাম্বার প্রশ্ন। 41 নাম্বার প্রশ্নে দেখা যাচ্ছে যে একটা ধারা দেয়া রয়েছে। দেখুন 1, 4, তারপরে আছে 7, তারপর হচ্ছে 10, তারপর ডট ডট ডট। আসলে এটার 29তম পদ, এভাবে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এরপরে 29তম পদটি আমাদেরকে চেয়েছে যে 29তম পদটি কত। আসলে ধারাটি দেখেন, এই পদ এবং এই পদ, এই দুটি পদের পার্থক্য হচ্ছে 3, এই দুটি পদের পার্থক্য 3, এই দুটি পদের পার্থক্য 3, অর্থাৎ ধারার প্রতি পদের পার্থক্য 3, মানে সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে সাধারণ অন্তর 3 দেয়া আছে, এটাকে আপনারা যারা সমান্তর ধারা করেছেন দশম শ্রেণীর বইয়ে এটা রয়েছে, নবম দশম শ্রেণীর বইয়ে ধারা রয়েছে, সেই ধারা থেকে এটা সমাধান করা যাবে। দেখুন এইটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদকে আমরা এ ধরি, আর এটা হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে যদি আমরা ডি ধরি, তাহলে আমরা জানি যে n-তম পদ হচ্ছে n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে খুব শর্টকাট করে আপনারা চিন্তা করতে পারেন যে প্রথম পদ হচ্ছে 1 যোগ 29তম পদ, তার থেকে 1 বিয়োগ, তাহলে 28, সাধারণ অন্তর কত আছে 3। তাহলে 28 আর 3 গুণ করলে আপনার হচ্ছে 3 এটা 24, 3 দুগুণে 6 আর 2 8, 84, এই হচ্ছে 85। তাহলে উত্তর হবে 85। আমাদের অপশন খতে উত্তর 85 রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্নটি দেখুন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত হবে? তো আসলে 16.1, 16.2 এবং 16.3 এগুলো হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের পরিমিতি অর্থাৎ মেনসুরেশন অধ্যায়ে এই ধরনের প্রশ্ন রয়েছে। এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই মেনসুরেশন অধ্যায়ে ত্রিভুজ সংক্রান্ত সমস্যা এবং তার সূত্রাবলী, এবং চতুর্ভুজের ক্ষেত্রফল এবং তাদের সূত্রাবলী, বৃত্তের ক্ষেত্রফল এবং তাদের সূত্রাবলী দেয়া থাকবে। অবশ্যই বেসিক অর্জনের জন্য ডিসক্রিপশন বক্স থেকে সেই সূত্রগুলো এবং সূত্র কিভাবে আসলো, সূত্রের ব্যাখ্যাগুলো ডিটেলস দেখে নেবেন। তাতে আপনাদের বেসিকটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে সমস্যাগুলো সহজে সমাধান করা যাবে। তো আপনারা দেখুন আয়তাকার ঘরের দৈর্ঘ্য, তাহলে বিষয়টাকে এভাবে কল্পনা করুন, ঘরের দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ যা আছে দৈর্ঘ্য হবে তার 1.5 গুণ। প্রস্থটাকে যদি আমরা x ধরি তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 3x/2, অর্থাৎ 1.5 গুণ, x এর 1.5 গুণ। তাহলে ক্ষেত্রফল কত? এইটা আর এটা গুণ করলেই ক্ষেত্রফল হয়ে যায়। সুতরাং ক্ষেত্রফলটা হচ্ছে x ইন্টু 3x/2। এই ক্ষেত্রফলটা কত দেয়া আছে আমাদের এখানে? 216। এখান থেকে x এর মান বের করে দুইটা বাহু বের করলেই আমাদের পরিসীমা বের করা যাবে 216। দেখুন তাহলে 3x² সমান হচ্ছে 216 গুণ 2। আমরা গুণ করে জটিলতায় যাব না, যেহেতু আমাদের x এর মান বের করতে হবে। দেখুন x² আমরা 3 দ্বারা, এটা 3 দ্বারা যদি এটাকে ভাগ করি, এখানে 3 × 7 = 21, আর হচ্ছে 6 এর মধ্যে
যায় 3 2 72 গুণ 2, তাহলে হয়ে গেল কত 144। অতএব এক্স এর মান বের হবে 12, কারণ 144কে বর্গমূল করলে 12 বের হবে। তো এইটা যদি 12 বের হয় তাহলে এখানে দেখেন আমরা খুব সহজেই এটা বের করে ফেলতে পারি। এক্স এর মান 12 বের হইলে 3 ইন্টু হচ্ছে 12, 2, এটা ভাগ করলে 6, 18। তাহলে দেখা যাচ্ছে যে 12 18 আসলে ইংলিশে করলেই ভালো হবে, বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাচ্ছে। এই 12 এবং হচ্ছে 18, অতএব পরিসীমা আপনারা জানেন যে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 18 যোগ হচ্ছে প্রস্থ 12, 18 আর 12 30, 2 ইন্টু 30 সমান সমান হচ্ছে 60 মিটার। 60, দেখুন আমাদের উত্তরে কতে রয়েছে 60। আশা করি বুঝতে পেরেছেন। এবার পরের প্রশ্ন, অবশ্যই সমাধানটা দেখার সময় প্রশ্নটা হাতে নিয়ে বসবেন, কারণ সবগুলো প্রশ্ন উঠানো যাচ্ছে না এবং উঠাতে গেলেও প্রচুর সময়ের প্রয়োজন। এমনিতেই 20টা প্রশ্ন সমাধান করতে গেলে বেসিক বুঝিয়ে সময় লেগে যাবে। এরপরে প্রশ্নটি দেখেন, কতজন বালকের মধ্যে 125টি আম ও 145টি লিচু সমানভাবে ভাগ করে দেয়া যায়। খেয়াল করুন, কতজন লোকের মধ্যে মানে সর্বোচ্চ কতজনকে আমরা ভাগ করে দেব। এই ধরনের প্রশ্নের মধ্যে যদি সর্বোচ্চ থাকে তাহলে আমাদেরকে গসাগু করতে হয়, আর যদি সর্বনিম্ন থাকে তাহলে আমাদেরকে লসাগু করতে হয়। এখানে সর্বোচ্চ কতজনকে আমরা ভাগ করে দেব, গসাগু করলে অবশ্যই সমানভাবে ভাগ করে দেওয়ার সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে গসাগু করে ফেলুন স্বাভাবিক নিয়মে। 125 ভাগ হচ্ছে 145, একবার দিলে 125, থাকছে কত 0, 20। 125-এর মধ্যে যাচ্ছে কত 6 বার, 6 বার দিলে 120, থাকছে 5। 20-এর মধ্যে 5 যাচ্ছে কতবার, 4 বার, এই হলো 20। তাহলে গসাগু হচ্ছে এই উত্তরটা, অর্থাৎ সর্বোচ্চ 5 জনকে আমরা এই লিচু এবং আম সমানভাবে ভাগ করে দিতে পারবো। 5 অপশনটি রয়েছে ঘতে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নটি দেখেন, 1 থেকে 30 পর্যন্ত এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? যারা জব প্রিপারেশন নিচ্ছেন মোটামুটিভাবে সবারই এই বিষয়টা জানা আছে যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি। আমরা এই 25টিকে মনে রাখার জন্য এই কোড মনে রাখতে পারি, 44 22 322 321। এটা হচ্ছে আমাদের কোড। এই কোডের মধ্যে দেখেন এইটা 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা রয়েছে, 10 থেকে 20 পর্যন্ত আবার 4টি মৌলিক সংখ্যা রয়েছে, 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কতটি, 2টি, 30 থেকে 40 পর্যন্ত রয়েছে 2টি, এভাবে 100 পর্যন্ত। তাহলে আমাদের প্রশ্নটা এখানে হচ্ছে 1 হতে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? দেখুন 1 থেকে 10 পর্যন্ত 4টি, 10 থেকে 20 পর্যন্ত 4টি, 20 থেকে 30 পর্যন্ত হচ্ছে আরও 2টি, অর্থাৎ এই হচ্ছে 10টি। তাহলে আমাদের উত্তর হবে 10। আশা করি বুঝতে পেরেছেন এবং এই কোডটা অবশ্যই লিখে রাখবেন এবং মুখস্থ করে ফেলবেন। এরপরে দেখুন আরও সহজ, লগ সূচকের সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে যে অঙ্কটা আসলে শুধু সেই সূত্রটা আমি একটু লিখে দেখাচ্ছি। log 381 দেয়া আছে। আমাদের সূত্রটা মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে যে যদি কোনো লগের এইটা হয় বা লগ এইটা আর এটা যদি সমান হয় তাহলে আপনার এই লগের অ্যান্সার হবে হচ্ছে 1। এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদেরকে এটা এই যে 81 এটাকে 3-তে রূপান্তর করতে যা হবে তাই হবে রেজাল্ট। আমরা এটা লিখে দেখাচ্ছি। 3 81 মানে হচ্ছে 9 ইন্টু 9, 9 মানে হচ্ছে 3 ইন্টু 3, তাহলে এটাও আরও 2টা 3, তাহলে দাঁড়াচ্ছে কি 3-এর উপরে 4, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4। 4কে আমরা সামনে নিয়ে আসলাম, আর এই যে এই অংশটা আসলে এটা হচ্ছে 1 সমান সমান 4, তাহলে এটা রেজাল্ট হবে 4। এরপরে দেখেন যে বিষয়টা দেয়া আছে এটা আসলে ধারা দেয়া আছে একটা 0.03, তারপরে দেয়া আছে 0.12, তারপরে দেয়া আছে 0.48। এই ধারাটির পঞ্চম পদ কত? আমাদের ধারাটির পঞ্চম পদ এটা দেখেন, এটা থেকে এটা হচ্ছে 4 গুণ, এটা থেকে এইটা আবার 4 গুণ। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ধারাটি একটি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যে কোনো পদ বের করতে হলে
আমাদের এই সূত্রটার প্রয়োজন এ আর পাওয়ার n-1, অর্থাৎ এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, এই দুটি পদের যে কোনো দুটি পদের সাধারণ অনুপাত, আর n হচ্ছে পদ সংখ্যা কত, এটা n-তম পদের জন্য। তো আমরা যদি পঞ্চম পদের জন্য নেই তাহলে সূত্রটা এরকম হবে এ আর পাওয়ার 5 - 1 = এ আর পাওয়ার, এটা দেখেন কত 4। তাহলে যততম পদ হবে তার থেকে উপরে এটা এক কম হয়, তাহলে পঞ্চম পদ মানে এ আর পাওয়ার 4। এইখানে আমাদের এইটা আর এইটা আর এইটা এই মাস মানে একটা পদের থেকে আরেকটা পদের অনুপাতটা কত সেটা আমাদেরকে জানতে হচ্ছে। আমরা নর্মালি চিন্তা করতে পারি এটা থেকে এটা 4 গুণ, এটা থেকে এটা 4 গুণ, সুতরাং আর হবে হচ্ছে 4 বা 4, আর এর মানটা কত, এর মানটা হচ্ছে 0.03। সুতরাং আমরা এখানে মান বসিয়ে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি। কিভাবে? 0.03 ইন্টু হচ্ছে আর এর মান হচ্ছে 4, আর তার উপরে পাওয়ার আছে 4, তাহলে এইটা গুণ করে এই 4 গুণ করে তারপর এটাকে গুণ করে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা দেখি 3, এটাকে আমরা এখানে দশমিকটাকে ভেঙে দেই, 3 একের পরে দুইটা শূন্য, এটা 4 4 16, 4 16 64, 64 গুণ 4, 4 4 16 6, হাতে থাকছে 1, 4 6 24 এর 1 25, 256। তাহলে হচ্ছে কত 256। তো আমরা এটা 100 দ্বারা যদি আমরা ভাগ করে দিই এটাকে, তাহলে হবে 2.56। এই যে 2.56, এখন এটাকে 3 দ্বারা আমরা গুণ করে দেব, তাহলে 3 3 6 18 8, হাতে থাকছে আমাদের কত 1, 3 5 15 1 16 6, হাতে থাকছে আমাদের 1, 3 2 6 7, আর হচ্ছে এই দশমিক, তাহলে 7.68। এখানে অপশন রয়েছে 7.68 ঘতে, এটাই হবে উত্তর। এছাড়া আরও একটা সহজ পদ্ধতি এটা করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে সূত্র ছাড়া এইটা থেকে এটা 4 গুণ, এটা থেকে এটা 4 গুণ, তাহলে এরপর একটা হবে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে, 0.48। এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 8 32 2, হাতে থাকছে 3, 4 4 16, আর 3 হচ্ছে 19, 2 ঘর পরে দশমিক, এখানে দশমিক দিয়ে দিলাম। এটাকে আর এটা তাহলে কোন পদ বের হয়েছে? চতুর্থ পদ বের হয়েছে। তো পঞ্চম পদটা আমরা বের করব কিভাবে? এটাকে আরও একটা 4 দিয়ে গুণ করতেছি। আবার বলে নিচ্ছি কেন 4 দিয়ে গুণ করতেছি। একটার সাথে আরেকটার মানে সাধারণ অনুপাত হচ্ছে 4। এখানে দেখেন 4 2 8, হাতে থাকছে না 4 9 36, 36 6, হাতে থাকছে 3, 4 4 3 7, তাহলে 7.68 আমরা খুব সহজেই পেয়ে গেলাম। এবার দেখুন আরও একবার আমাদেরকে মৌলিক সংখ্যায় যেতে হচ্ছে। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? একক স্থানীয় অঙ্ক, ডান দিক থেকে একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? আমাদের প্রথমে আগে সেই মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে যেগুলো 10 থেকে 60 এর মধ্যে আছে এবং যাদের একক স্থানীয় অঙ্কটা 9 রয়েছে। তাহলে 10 থেকে 10-এর পরে আসলে রয়েছে 19 মৌলিক সংখ্যা, তারপরে রয়েছে 29, তারপরে 39 মৌলিক সংখ্যা 9, 49 ও 9, তারপরে রয়েছে কত আমাদের 59, যোগ করি 3 নং 27, 27 7, হাতে থাকছে হচ্ছে 2, তাহলে এখানে কি হচ্ছে 2 আর 7 আর 3 10, 107। সুতরাং উত্তর হবে 107। এরপরে দেখেন বৃত্তের ব্যাস যদি আমরা 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে আমাদের ক্ষেত্রফল মনে রাখতে হবে, একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে দেখেন যদি আমরা ব্যাসার্ধ 1 বৃদ্ধি করি তাহলে 1 গুণ হয়, 2 বৃদ্ধি করলে 4 গুণ হয়, 3 বৃদ্ধি করলে 9 গুণ হয়। সুতরাং আমরা সহজে এটা চিন্তা করতে পারি যে 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম 2টি সংখ্যার গুণফল কত?
তো আমাদের প্রথমেই সংখ্যা তিনটি রাখবে, ধরে নেই প্রথম সংখ্যাটি এক্স, তারপরের সংখ্যাটি এক্স প্লাস ওয়ান, তারপরের সংখ্যাটি এক্স প্লাস টু। এই হচ্ছে তিনটি সংখ্যা, এটা একটি দুইটি এই তিনটি সংখ্যার যোগফল কত আছে 123। তো আমরা এটা যোগ করলে হচ্ছে 3x প্লাস 3 130। এক্সের মান বের করি, আমরা 23 বিয়োগ করে দিলাম, তাহলে 120 ভাগ হচ্ছে 3, এ হচ্ছে 40। যদি 40 হয় এক্সের মান, তাহলে আমার বোধহয় বলছে ক্ষুদ্রতম দুইটি সংখ্যার গুণফল। তাহলে একটা হচ্ছে 40, পরেরটা হবে 41। তো 41 এর সাথে গুণ করে দেই, 0 0, আর এক ঘর তো অফ হয়ে যাবে, 4 একে 4, 4 4 16, 0 4 6 1, 1640। অ্যান্সারে দেখেন গতে রয়েছে 1640। এটা শেষ। এরপরে প্রশ্নটা পড়ে দেখেন, জসিম জাকিরের চেয়ে যত বছরের ছোট, বশিরের থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও বশিরের বয়সের সমষ্টি যদি 56 বছর হয়, তাহলে জাকিরের বয়স কত? আসলে এই সমস্যাটা এরকম, দুটি সংখ্যা, একটি সংখ্যা অপরটি থেকে যত বড় তত ছোট এরকম যদি থাকে, সংখ্যা দুটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ অ্যাভারেজ করলেই আমরা উত্তরটা পেয়ে যাই। এখানে যেহেতু জসিম এবং বশিরের বয়সের সমষ্টি করাই আছে 56, তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলেই উত্তর পেয়ে যাব। 56 ভাগ 2 সমান 28, অর্থাৎ 28 বছর। এর পরের প্রশ্নটি দেখেন, খুবই সহজ। একটি ষড়ভুজের 6টি কোণের সমষ্টি কত? 8 সমকোণ। আপনারা জ্যামিতি অংশে ভালো করে একটু পড়ে নেবেন। এরপরে প্রশ্নটি দেখেন, একজন ব্যক্তি তার সম্পদের 12% স্ত্রীকে, 58% পুত্রকে এবং অবশিষ্ট 4,80,000 টাকা কন্যাকে দান করলেন। পুত্রের সম্পদের মূল্য মান কত? এখানে দেখেন স্ত্রীকে দিয়েছে 12%, আবার আপনার হচ্ছে পুত্রকে দিয়েছে 58%। তাহলে মোট কত হলো? 12 আর 58 হচ্ছে 70%। তাহলে 70% যদি দিয়ে থাকে, অবশিষ্ট রয়েছে কত? 30%। 100 থেকে আমরা যদি 100% থেকে বিয়োগ করি, তাহলে অবশিষ্ট রয়েছে 30%। এই যে 30% অবশিষ্ট রইল, এই 30% মানে হচ্ছে কিন্তু আপনার 4,80,000 টাকা। তো 4,80,000 টাকা যদি 30% হয়, আমাদের বের করতে হবে পুত্রের সম্পদের মূল্যমান কত, অর্থাৎ 58% সমান কত। তাহলে আমরা কি করব, লিখি তাহলে আমরা যে 30% সমান হচ্ছে কত? 4,80,000। তাহলে 1% সমান, এখানে 1% সমান কত হবে? ভাগ হবে 30 দ্বারা ভাগ করে দিলাম। 58% সমান 58 গুণ হবে। একটু তাড়াতাড়ি করতে হবে, তাহলে আমাদের এই 0 আর এই 0 কাটা, 3 যাচ্ছে 48-এর মধ্যে কত? 16 বার, এই 3টা শূন্যকে উঠিয়ে দিলাম। এবার আসলে ব্যাপারটা দাঁড়াইল কি, 16,000 গুণ হচ্ছে 58। আমরা এখানে গুণ করার চেষ্টা করি, 16,000 গুণ 58। দেখুন 8 দিয়ে একেবারে দমাদম 0 3টা দিয়ে দিলাম। 6-এর সাথে 6 আটা আমাদের 48, এর 8 হাতে থাকছে 4, আর 8 একে 8 আর 4-এ 12। আবার একটা শূন্য হচ্ছে অফ, তারপরে 3টা শূন্য দমাদম আমরা দিয়ে দিলাম। 5 দ্বারা এবার 6, 5 6 30-এর 0, হাতে থাকছে আমাদের 3, 5 একে 5 আর 3-এ 8। তাহলে ব্যাপারটা হলো 0 0 0 8 2 9। তাহলে 9,28,000 টাকা। এখানে অ্যান্সারে কততে রয়েছে? 9,28,000। হ্যাঁ, কতে রয়েছে 9,28,000 টাকা। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরের যে প্রশ্নটা দেখুন, পরের প্রশ্নটাতে রয়েছে, একটি চাকার ব্যাস 1.67 মিটার, 42 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? খেয়াল করে দেখুন, যে কোনো একটি চাকা, এইটা হচ্ছে তার পরিধি। তাহলে একটি চাকা ঘোরার সময় আসলে একবার ঘুরলে সে কতটুকু যায়? তার পরিধির সমান। আমরা জানি যে একটি বৃত্তাকার ক্ষেত্রে পরিধি হচ্ছে 2πr, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। সেক্ষেত্রে আমাদের এখানে ব্যাস দেয়া আছে,
তো এটাকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ করে নিতে হবে। সরাসরি আমরা এখানে মান বসাইতে পারি 2, এটার মানে হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 1 পয়েন্ট, এখানে কত 1.67 ভাগ 2। আমরা এই 2 কেটে দেই, তার মানে হচ্ছে 3.14 1.67, এইটা গুণ করলেই আমরা পরিধি পেয়ে যাচ্ছি। যেহেতু এখানে পায়ের মান রয়েছে, অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে এটাকে দশমিক বর্জন করে কতবার ঘুরলো পূর্ণ সংখ্যায় নিতে চেষ্টা করতে হবে। আপনারা একটু অপশনের দিকে খেয়াল করবেন, খেয়াল করে তারপর সমাধান করার চেষ্টা করবেন। আসলে আমরা একটু গুণ করে দেখি। 3.14 1.67 28 8 7 2 9 3 7 21। এবার হচ্ছে 0 6 দ্বারা 4 6 24 4, হাতে থাকছে কত 2, 6 6 2 8 3 6 18, 2 ঘর অফ করে দিলাম, 1 দ্বারা গুণ করলে 314, যোগ করে দেখি 8 3, হাতে থাকছে 1 10 14 4, হাতে থাকছে 1 10 11 12 2, হাতে থাকছে 1 5, তাহলে 5.2। এবারে আমাদের যে ওখানে আপনারা যে দূরত্বটা দেখেছেন এটা হচ্ছে আসলে মিটারে, আর দূরত্বটা দেয়া আছে কিলোমিটারে। সেই দূরত্বটা আমাদের কত? দূরত্বটা আমাদের রয়েছে 42 কিলোমিটার। তো 42কে আমরা 1000 দ্বারা গুণ করে মিটার করে ফেললাম 42 কিলোকে। এবারে আমরা 5.2 দ্বারা ভাগ করার চেষ্টা করি। এখানে দশমিককে বর্জন করার চেষ্টা করবেন। আপনারা দেখুন 5 দ্বারা যখন আমরা এই 40-এর মধ্যে ভাগ করব তখন 8 হয়ে যায়, তাহলে এটাকে ভাগ করলে 8000 হবে। এখানে আপনারা দেখুন 8000 একটাই অপশন রয়েছে, বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো হওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের যদি কনফিডেন্স ভালো থাকে তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন। হ্যাঁ, বিকল্প আসলে অন্যটা, কাছাকাছি কোনো অ্যান্সারই নেই। সুতরাং এটা কত হবে? 8000 বার হবে। অ্যান্সার রয়েছে 8000 বার ঘতে। এরপরে দেখেন 58 নম্বর প্রশ্নটা, একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13 14 এবং 15 হলে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একটু খেয়াল করে দেখুন। এইটাও এই যে আমার ত্রিভুজ সংক্রান্ত 16.1 ওই অধ্যায়ের যে বেসিক আলোচনা রয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফলের সকল সূত্র বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সেই জায়গাতে গিয়ে বিস্তারিত আলোচনা সেই সূত্রগুলো দেখে নেবেন, তাতে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। যখন এরকম বিষম বাহুর আলাদা আলাদা 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে তখন আমাদেরকে অর্ধপরিসীমার যে সূত্র রয়েছে সেইটা দিয়ে ক্ষেত্রফল বের করতে হয়। দেখুন এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই ব্যাপারটা হলো আসলে একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এ একটি বাহু, বি একটি বাহু এবং সি একটি বাহু। এখানে দেখেন খেয়াল করে আমাদের যে বাহুগুলো রয়েছে 13 14 এবং হচ্ছে 15। তো আমরা অর্ধপরিসীমা এস বের করতে পারি এভাবে, 13 14 15 ভাগ হচ্ছে 2। তাহলে ব্যাপারটা কত হইল? আসলে এটা 14 14 42, 3 14 হচ্ছে 42 ভাগ 2 সমান সমান 21। তাহলে 21 হলো। যদি 21 হয় তাহলে এখানে সরাসরি আমরা বসাই। দেখেন 21 থেকে আমাদেরকে 13 বিয়োগ করতে হবে। 13 বিয়োগ করলে হচ্ছে 13 বিয়োগ করলে নর্মালি 7 8 হবে। 14 বিয়োগ করলে হবে 7, 15 বিয়োগ করলে হবে 6। এবার এই বিষয়টাকে গুণ করুন। আমরা 6 7 আগে 42 বড়টা গুণ করে নেই। 42 গুণ হচ্ছে 21, 42 দুগুণে হচ্ছে 84, গুণ করলে দেখেন 2 8 আর 8। ঠিক আছে কিনা? 42 একে 42 শূন্য দিলাম, 42 দুগুণে 84, যোগ করলে 2 8 8। এবারে আমরা এটাকে কি দিয়ে গুণ করব? 8 দিয়ে। 8 দিয়ে গুণ করে 8 দুগুণে 16 6, হাতে থাকছে না 8 8 64 4, হাতে থাকছে 6, 8 8 64 আর 4 70। তাহলে বিষয়টা হলো 7046
সিক্স। এই যে 7046 এটার আমাদের বর্গমূল করতে হবে। দেখুন নর্মালি বর্গমূল করতে যখন আমরা যাব এত বেশি রাফ করার দরকার হবে না, ভয় পাওয়ার কিছু নেই। 70 4 6 আমাদের জোড়া বাঁধতে হবে, এইটার কাছাকাছি একটা বর্গ সংখ্যা নিতে হবে। তো এটার কাছাকাছি একটা বর্গমূল সংখ্যা আমরা যদি নেই হচ্ছে 8, তাহলে 8 8 64। দেখুন 8 যখন আমরা নিলাম তখন আমরা অপশনের দিকে তাকাতে পারি। অপশনের দিকে তাকিয়ে আমরা দেখছি যে এখানে 8 শুরুতে রয়েছে মাত্র একটা, অর্থাৎ 84 মিটার। সুতরাং উত্তর হবে এটার কত, 84 মিটার। 8 রয়েছে আর এখানে 4 আসবে বর্গমূল করলে, তাহলে 84 আমাদের হয়ে গেল এটা উত্তর সহজেই। দেখুন এর পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়। বৃত্তের যে কোনো দুই বিন্দুর, তাহলে আমরা বৃত্ত আঁকি। মনে রাখতে হবে আমাদের সর্বোচ্চ যে রেখাটি এটা হচ্ছে সেন্ট্রাল দিয়ে যায়, এটা ব্যাস। বাকি এদিকে এদিকে যেটাই নেবেন না কেন সেটা আসলে হবে জ্যা। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে জ্যা। ABCD সামুদ্রিকের বিকোণ 100 ডিগ্রি। আসলে যে কোনো সামুদ্রিকের ক্ষেত্রে দুটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। আপনারা দেখুন এই যে সামুদ্রিক, আমরা এখান থেকে ধরতে পারি না কারণ বি কোণটা হচ্ছে 100, আমাদের বড় কোণটা ধরতে হবে এই। তাহলে এইটা বি হতে পারে অথবা এইটা বি হতে পারে, এটা বি হতে পারে না। সুতরাং এখানে এ ধরলাম, বি সি ডি। দেখুন এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, তো এই কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই যে এখানে এই কোণটা হবে 80 ডিগ্রি। এই কোণ আর এই কোণ মানে এদিকে যদি আমরা বর্ধিত করি এইদিকে একান্তর কোণ, এটাও 80 ডিগ্রি হবে। সুতরাং উত্তর হবে 80 ডিগ্রি। এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা দেখুন যে পরপর 10টি সংখ্যার প্রথম 5টি সংখ্যার যোগফল 560 হলে, পরপর 10টি সংখ্যার প্রথম 5টি সংখ্যার যোগফল 560 হলে শেষ 5টি সংখ্যার যোগফল কত। আমাদেরকে একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে যে প্রথম 5টি সংখ্যার যোগফল হচ্ছে 560। দেখুন বিজোড় সংখ্যার যোগফল বলা হয়েছে, সুতরাং আমরা যদি এটার অ্যাভারেজ বের করি তাহলে মাঝখানের যে সংখ্যাটা সেটা বের হয়ে যাবে, অর্থাৎ মাঝের সংখ্যাটা বের হবে। আমরা 5 দিয়ে 556কে ভাগ করলে কি হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 6-এর মধ্যে 1, 10-এর মধ্যে হচ্ছে কত 2, তাহলে 112। সুতরাং এই 112 হবে হচ্ছে মাঝের সংখ্যা। তাহলে এরপরে রয়েছে 113, তারপরে রয়েছে 114, তাহলে আগে রয়েছে 111, তার আগে রয়েছে 110। এই হচ্ছে আমাদের প্রথম 5টা। তাহলে এরপরের 5টা কি হবে, 115, তারপরেরটা হবে 116, তারপরেরটা 117, তারপরেরটা 118, তারপরেরটা হবে 119। এই দেখুন এই হচ্ছে আমাদের শেষ 5টি, তার মানে মাঝে রয়েছে এইটা। তো মাঝেরটার 5 গুণই আমাদের অ্যান্সার হবে, অথবা এই 5টা যোগ করেও আপনারা অ্যান্সার বের করতে পারেন। 5 দ্বারা গুণ করলে 5 7 35, 5 হাতে 3, 5 একে 5 আর 3 8, 5 একে 5, তাহলে হবে 585। সুতরাং উত্তর কতে রয়েছে আমাদের 585। এবার দেখুন 8টি এখানে 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত। আমাদের এখানে দেখেন আমরা যদি 10টি প্যান্টের ক্রয় মূল্য 100 টাকা ধরি তাহলে একটি প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে কত, 10 টাকা। আর 8টির বিক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। তাহলে আমাদের থেকে গেল কয়টি, 2টি, অর্থাৎ আমরা 2টি অতিরিক্ত লাভ পেয়ে গেলাম। তো 8টি যদি আসলে বিক্রয় মূল্য 100 টাকা হয়, 10টির বিক্রয় মূল্য কত সেটা বের করে দেখি আমরা। 8টির বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, একটির বিক্রয় মূল্য 8 দ্বারা ভাগ, 10টির বিক্রয় মূল্য 10 দ্বারা গুণ। আমরা এটাকে কেটে দিই, 2 দ্বারা 5, এটাকে কাটলে 4, 4 যায় 100-তে হচ্ছে 25 বার, 5 25-এ 125। সুতরাং লাভ হয়েছে কত, 25 টাকা। 100 টাকায় 25 টাকা,
অর্থাৎ লাভের পরিমাণ 25%। খুব সহজেই বের করা যাচ্ছে। 1 ফুট সমান সমান কত সেন্টিমিটার? দেখুন 1 ফিট সমান সমান, এই বিষয়গুলো আসলে পরিমিতির মুখস্থ রাখতে হবে আমাদের। এরপরে লাস্ট শেষ কোশ্চেন, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়কে কী বলে? এটা আমরা একটা ছবি আঁকলে একেবারেই ইজিভাবে বোঝা যায়। এই মনে করেন হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান, তাহলে আমরা যদি এই বাহুটাকে বর্ধিত করি আর এই বাহুটাকে বর্ধিত করি, খেয়াল করে দেখুন এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে কম, সুতরাং এই কোণটা কী হবে? 90 ডিগ্রি থেকে বেশি। এই কোণটা 90 ডিগ্রি থেকে কম, তাহলে এটা 90 ডিগ্রি থেকে বেশি। আর 90 ডিগ্রি থেকে বেশি যে কোণগুলো এবং সেই কোণগুলোকে, এবং 180 ডিগ্রি থেকে কম সেই কোণগুলোকে স্থূলকোণ বলা হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে স্থূলকোণ। আশা করি আপনাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে। এভাবে মাই হোম স্কুল ক্লাসের পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করব অনুষ্ঠিত হয়ে যাওয়া পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধান দিতে, সলিউশন যতটুকু দ্রুত সম্ভব হয় তত দ্রুতই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং মাই হোম স্কুল চ্যানেলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ পরীক্ষাগুলোর গণিতের অংশের সমাধান দেওয়া হবে। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে চেপে আমাদের সাথে থাকবেন। আমরা যে কোনো নিয়োগ পরীক্ষার প্রতি সপ্তাহে চেষ্টা করব সলিউশন দিতে। এছাড়াও মাই হোম স্কুল চ্যানেলে বিভিন্ন রকম ধারাবাহিকভাবে স্কুলের ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে এবং বেসিক ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে। অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।